দর্শক, এসবি টিভির বিশেষ সংবাদে আমি বিএম এরশাদ আপনাদেরকে জানাই স্বাগত। ক্যামেরায় তথ্যচিত্র ধারণ করেছেন রাকিব হোসেন জয়। বহুল কাঙ্ক্ষিত ঢাকা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অভিষেক ও পুরস্কার অনুষ্ঠান 2021 22 অক্টোবর ঢাকার কাঁটাবনস্থ কবিতা ক্যাফেতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো। এতে ঢাকা সাহিত্য পরিষদের নতুন নির্বাহী কমিটির অভিষেক, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার 2021 এবং ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আজকের যে মূল অনুষ্ঠান ঢাকা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে শুভেচ্ছা। অ্যাওয়ার্ড 2021-এর জমজমাট অনুষ্ঠান আয়োজন হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় 2 শতাধিক জন কবি, সাহিত্যিক এবং বরেণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেন বাংলা একাডেমির পরিচালক, দেশ বরেণ্যের কবি ও বার্ষিক শিল্পী রহিমা আক্তার কল্পনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্যের বহুমাত্রিক শিল্পী, বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর শাহাদাত হোসেন নিপু, বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ সিরাজুর রহমান, উপমহাদেশের সঙ্গীত সম্রাট আব্বাস উদ্দিনের পুত্র, বাংলাদেশ সঙ্গীত গুরু মোস্তফা জামান আব্বাসী সহধর্মিণী আসমা আব্বাসী, বরেণ্যের বার্ষিক শিল্পী সৈয়দ ইফতেদার আলী, বাংলাদেশ শিশু সাহিত্য ফোরামের সভাপতি ও কথাসাহিত্যিক হুমায়ুন কবির ঢালী এবং বরেণ্যের মিডিয়া ব্যক্তিত্ব 71 টিভির সিনিয়র সংবাদ পাঠক ও লেখক ফারজানা করিম, বীর মুক্তিযোদ্ধা লেখক গবেষক জিয়াউল হকের সভাপতিত্বে ও ত্রৈমাসিক সাহিত্য দিগন্তের সম্পাদক, কবি, সাহিত্যিক, বিশিষ্ট সংগঠক জাহেদ হোসাইন লাকির সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে আরও যারা উপস্থিত ছিলেন: কবি ফরিদা ইয়াসমিন, কবি ও সংগঠক রাজিয়া সুলতানা, কথাসাহিত্যিক শামীমা নাসরিন, কবি ও কথাসাহিত্যিক হাসিদা মুন, কবি ও কথাসাহিত্যিক নাহিদা আশরাফি, কবি ও কথাসাহিত্যিক কানিজ পারিজাত, গবেষক ডক্টর জ্যোৎস্না লিপি, কবি, প্রাবন্ধিক, কলামিস্ট ও গবেষক আবির আকাশ, কবি ও সংগঠক সাইদা নাইম, কবি ও সংগঠক শিমুল পারভিন, কবি ডক্টর শাহিদা হক, কবি মতিয়ার রহমান, কবি এমদাদুল হক রিঙ্কু, সাংবাদিক লিটন হাসান, কবি শিল্পী মাহমুদা, কবি ও কথাসাহিত্যিক রাশেদ রহমান, কবি ও কথাসাহিত্যিক মেহবুবা হক রুমা সহ আরও দেশ বরেণ্যের অনেকে। সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার 2021 পেলেন যারা: ডক্টর মির্জা গোলাম সারোয়ার, পিপিএম, কলামিস্ট কামরুল নাহার রুনু, কবিতা; আশরাফুল হক মিঠু, কবিতা ও কথাসাহিত্যিক; রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, কলিকাতা; কানিজ পারিজাত, গল্পকার; শারমিন রহমান, প্রাবন্ধিক; রনি রেজা, কথাশিল্পী; জেসমিন দীপা, কথাসাহিত্যিক; মেহবুবা হক রুমা, কবিতা ও কথাসাহিত্যিক; সালমা সুলতানা, গল্পকার; ডক্টর জ্যোৎস্না লিপি, গবেষক; নূর আলম গান্ধী, শিশু সাহিত্যিক; আশরাফ বাবু, কবি ও প্রাবন্ধিক; আনিস আহমেদ, প্রাবন্ধিক; খন্দকার ফারহানা মুন্নি, কবিতা; মোহাম্মদ আব্দুল হামিদ সরকার, কবিতা; জেবিন আকন্দ, কবিতা; সোমা খান, কবিতা; অধম নুরুল ইসলাম, কবিতা ও কথাসাহিত্যিক; সুরভি আলম আখি, উপন্যাস; সামিরা আব্বাসী, কথাশিল্পী; হাসিদা মুন, প্রাবন্ধিক; মোস্তফা হায়দার, কবিতা; শারমিন জিক্রিয়া, কথাসাহিত্যিক। ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড 2021 পেলেন যারা: সৈয়দ রানা মুস্তফী, মিডিয়া ব্যক্তিত্ব; ফারজানা করিম, মিডিয়া ব্যক্তিত্ব; বাংলাদেশ নারী লেখক সোসাইটি শ্রেষ্ঠ সংগঠক; রাজিয়া সুলতানা, সংগঠক; ডক্টর শামীম রফিক, গবেষক; সৈয়দ ইফতেদার আলী, সঙ্গীত; ফরিদা ইয়াসমিন, শিক্ষাবিদ; শিমুল পারভিন, আবৃত্তি; সাদেকা বেগম, সমাজকল্যাণ; আসমা খানম, শিক্ষাবিদ; তারেক মাসুদ, চলচ্চিত্র পরিচালক, মরণোত্তর; লিটন হাসান, সাংবাদিকতা। এছাড়াও শাহিন রাজীব, জাদুশিল্পী; ফারদিন সজল, তথ্য প্রযুক্তি। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত একটানা চলে। আয়েশা জাহান নূপুর, সাধারণ সম্পাদক, ঢাকা সাহিত্য পরিষদ; ফৌজিয়া ইসলাম তিশা, সাহিত্য সম্পাদক, ঢাকা সাহিত্য পরিষদ এবং মোকমাইল কবির, সমাজকল্যাণ সম্পাদক, ঢাকা সাহিত্য পরিষদ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন নূর নাহার, শ্রাবণী, রোকসানা মহুয়া, নাদিয়া খানম প্রমুখ। কে পারলেন হাত তুলুন তো আমাদের প্যানেল।
বুঝছেন? মূলত লাভকেন্দ্রে আমার প্রত্যেকটা প্রোগ্রাম থাকে, হ্যাঁ, কারণ আমি নিজে খুব লাভী একজন মানুষকে ভালোবাসি। আমার একটা কথা আছে ওই হেরা হাফিজের মতো, যে মানুষ, এটা হচ্ছে আমার কথা, যে মানুষ ব্যাংকে টাকা জমায় আর আমি হচ্ছি বন্ধু জমাই। আমার জীবনে টাকা পয়সা হয়নি। এই ডায়াসে দাঁড়ায় কথা বলতে যায়, বিশাল প্রোগ্রাম, এখানে এর 4 গুণ লোক আসছিল, বাইরেও লোক বসা ছিল, একটু ধরে বলে ছিল, সেগুলো ছিল 330 জন লোক ছিল এই হল রুমে। এই ডায়াসে দাঁড়ায় কিন্তু আমার চাকরি চলে যায় ফেব্রুয়ারি 15 তারিখে। হ্যাঁ, এই সাহিত্য করতে যাই চাকরি হারাইছি, মা বাবা হারাইছি, বউ হারাইনি, বন্ধু হারাইছি, শত্রু পয়দা করছি অনেক। মানে আমার যত শত্রু আছে, আমরা যারা লেখালেখি করি আমাদের সবার কিন্তু অনেক শত্রু, বুঝবেন না, এটা কিন্তু বোঝা যায়। অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, হিডেন থাকে না ভাই। এই যে আমার মতো কালো একজন মানুষের 80,000 ফলোয়ার, বন্ধু তো ইচ্ছে করলে বানানো হবে। আমি রিকোয়েস্ট করালাম লাইভ অ্যাকসেপ্ট করলে বন্ধু হয়ে গেলাম, ফলোয়ার বানানোর কোনো সিস্টেম নেই। কিন্তু আমি জানি আমার ইনবক্সে কত রকম গালি আসে, কত রকম। আমার বিশেষ করে আমাকে বলছিল যে সামনে করে পিঁপড়ে সাইড দিয়েছে টেবিলে, তো এই ভাই পর্যন্ত গেছিলাম, কিন্তু তারপরে সুযোগ হয়নি কোয়ালিফাই করার। পরে এই একই গল্প ওনারা ওই ইন্টারভিউতে সবাইকে একই গল্প বলে, যে আপনি গালাগালি করবেন, পিঁপড়ে মারা যাবে গালি শুনে। গালি শুনে পিঁপড়ে মারা যায়, এটা কি সম্ভব? এখন আমি তো ফরিদপুরে তুলা 80 টাকা তুলা, আমি তো গালি জানি, আমার টিমের ওরা জানে, বল জানি, হ্যাঁ ওরা জানে যে আমি কি পরিমাণ খারাপ মানুষ। কালকে রাত 10টা পর্যন্ত কথা বলি। ও আমার টিমে আর একজন আছে, একটু পরিচয় দেন। আমার নাম এস.এম. লিটন। উনি মূলত টেকনিক্যাল সাপোর্ট আমাদেরকে দেয়, আমাদের যত রকম লজিস্টিক আছে, ক্রেস্ট, বই টই এক্সেট্রা, এগুলো প্রচুর ব্যাকআপ দেয়। মানে আমার উনি হচ্ছেন হেড, মাথা। উনি না হলে কিন্তু আমি এই প্রোগ্রামটা হয়তো সবাইকে সম্মান দিতে পারতাম না, কারণ শুধু কথার জন্য তো মানুষ আসবে না। তো গালি শুরু করলাম, গালির পরে ওই ভাইরা বোর্ড থেকে 2 জন বের হয়ে গেল। আবার গালির পরে যে লোক এত গালি জানে, পিঁপড়ে কিন্তু একটা মরে নাই, কিন্তু ওই লোক হাত ফিল করছে মনে পরে, জানি না, আই ডোন্ট নো। কথা হচ্ছে যে মানুষ ব্যাংকে টাকা জমায় আর আমরা যারা সাহিত্য করি আমরা বন্ধু জমাই, সম্মান জমাই, ঠিক কিনা? একটু আওয়াজ দিন, কথা বলার জোর এখন না। ঢাকা সাহিত্য পরিষদ হচ্ছে বাংলা সাহিত্যকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য খুবই ছোট্ট একটা প্ল্যাটফর্ম। অনেক বড় বড় সংগঠন আছে, যেমন আমার সংগঠন। আমরা যারা কমিটি করছি, আমরা 4-5টা মিটিং করছি। আমাদের সাহেব ভাই ছিলেন, গোলাম মোর্শেদ চন্দন ছিলেন। আমরা বিভিন্ন মিটিং করার পরে একটা কমিটি দাঁড় করাইছি। কিন্তু কমিটি নিয়ে অনেকে যারা ভালো মনের মানুষ তারা আমাকে অভিনন্দন জানাইছে অনেকে, আর যারা একটু আগে ভালো তারা গালিও দিচ্ছে। একজন লিখছে যে তো কমিটি তো অনেক ভিআইপি কমিটি, একটা সমবায় সমিতি হয়ে গেছে, তাই না? এই সমবায় সমিতি আমরা বলছি যে একটু কমে, আমাদের ঢাকা সাহিত্য পরিষদে একটা সদস্য ফি আছে, সবাই কিন্তু ফি দেয়নি। ফি কয়েকজন দিচ্ছে না দিচ্ছে আমি জানি, আর আপনারা জানেন, তাই না? আমি ওটা বলার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে যে আই হ্যাভ এ ড্রিম। আমরা কিন্তু বড় সংগঠন না। ঢাকা সাহিত্য পরিষদ শুরু হচ্ছে 2016 সালের 23শে অক্টোবর। আমরা খুব অল্প পরিসরে কাজ করলেও ইতিমধ্যে অনেক বড় বড় লেখকদের চোখে কাটা হওয়ার যোগ্যতা আমাদের হয়েছে। যে ঢাকা সাহিত্য পরিষদ কেন, আমাকে একজন বলছে, তার বিক্রমপুর, সে বলছে যে ঢাকা সাহিত্য পরিষদ করা তুমি কে, তোমার বাড়ি ফরিদপুর। আমি তো আপনার বাড়ি বৃন্দাবন সিং। আমি আমার জন্ম ঢাকাতে, ঢাকা বিজি প্রেস ইস্তার কোয়ার্টারে 1975 সালে 18 জুলাই। বয়স হিসেব করিস না, বয়স হিসেব করে প্রায় 50 বছর। তার মানে আমি জন্মসূত্রে ঢাকার লোক, এখন ঢাকা সাহিত্য পরিষদ করার অধিকার আমার আছে না? আছে তো, আর অধিকার না থাকলেই বাকি। আপনি পারেন, আপনি করেন। অনেকেই এখন তো এক একজন কবির এক একটা সংগঠন আছে, এক একজন সাহিত্যিকের এক একটা গ্রুপ আছে, এক একটা পেজ আছে না? আমাদের প্রধান অতিথি বলি, আমাদের
প্রধান অতিথি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং বরেণ্য একজন সাহিত্যিক, তিনি চলে এসেছেন। বাংলা একাডেমির পরিচালক, অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ, রহিমা আক্তার কল্পনা। কল্পনা আপাকে মঞ্চে আমি ডেকে নিচ্ছি। মঞ্চে চলে আসলেন বাংলা একাডেমির পরিচালক রহিমা আক্তার কল্পনা। তার অনেক ধরনের কাজ আছে বাংলা সাহিত্য নিয়ে, এগুলো আমি কথার মাঝখানে কোন একটা সময় বলবো, এবং আপনারা তাকে চিনেন বা জানেন অনেকেই। সেই ছোট্টবেলা আমরা রেডিওতে শুনতাম যখন ধারাভাষ্য দিত যে জি হ্যাঁ মানিক চান্দের কিচ্ছা, আবার উনি ধারাভাষ্য বলতেন যে রহিমা আক্তার কল্পনা, বাণিজ্যিক কার্যক্রম, রেডিও বাংলাদেশ, ঢাকা, তাই না? এই সেই রহিমা আক্তার কল্পনা, তার বহুমাত্রিক গুণ আছে। তিনি মঞ্চে চলে এসেছেন। এবার কিন্তু কথা বলে জোশ আসতেছে, মানে আমি কিন্তু আপনি দেখছেন কি না, আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে। আমাদের প্রধান অতিথি তার সরকারি প্রোগ্রাম করছে, সে আসতে পারবে না, আমাকে 3-4 জানাইছে। সে বলছে আমি গেলে হয়তো শেষের দিকে হয়তো কোনো নিবেদন থাকবো, মানে লাঞ্চের নামাজের পরে। স্বামী ভাই হঠাৎ করে তার ওয়াইফ অসুস্থ হতে তিনি ইন্ডিয়া চলে গেছেন জরুরি ভিত্তিতে। সে আমাকে ফোন দিয়ে, আমি কান্দি, সেও কান্দে, সে কান্দে বোর জন্য, আমি কান্দি তার জন্য, যে কি অবস্থা। হ্যাঁ, এখন রহিমা আসে নাই দেখে আমি তো আমার আলোর ভিতর দিয়ে কিন্তু কান্না বয়ে যাচ্ছে, রহিমা কেন আসতেছে না, তারপরে আমাদের চন্দন ভাই কেন আসবে না, সবাই আসবে। আমরা গেস্ট খুব কম রাখছি, গেস্ট খুব কম রেখেছি, আর এরপরেও আমরা গেস্ট খুব কম রাখবো। আমরা ছোট সংগঠন তো, এই সংগঠনে এত ছোট যে 3000-এর মতো সদস্য আছে, আর হচ্ছে যে 250 জনের একটা কমিটি করছি, সবাই চলে আসবে। এই ছোট সংগঠন আমরা ছোট আকারে করতে চাই। তো যে কথা বলতেছিলাম স্বাগত বক্তব্যে, সেটা হচ্ছে আমার একটা স্বপ্ন আছে। এই স্বপ্নটা কি? এই মধ্য বয়সে এসে, শেষ প্রান্তে এসে স্বপ্নটা কি? মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনের কিন্তু একটা গল্প থাকে না? এই করোনা কালে কোভিডের সময় কিন্তু নিজের জীবনের গল্প বদলে গিয়েছে, ঠিক কিনা? আমরা কি আগের মতো আছি? আমি কিন্তু বলে গেছি, একটা কথা বলে গেছি, ওনারা জানেন যে এইখানে প্রোগ্রাম করতে যে সাহিত্য দিগন্ত লেখক পুরস্কারের প্রোগ্রাম করতে যে 340 জন কবি সাহিত্যিকদের মধ্যে এইখানে কিন্তু ফোন আসলো যে আপনার কালকে থেকে আপনি অফিসে আসবেন না, মানে কোভিডের কারণে। আর এই সাহিত্যকারের চাকরি তো চাকরি 3বার গেছে, আর একবার চাকরি গেছিল বসকে ছুটি দরখাস্ত পাঠাইতে যায়, আমি কবিতা পাঠাই দিয়েছিলাম মেইলে। ছুটি দরখাস্ত অ্যাটাচমেন্ট না করে কবিতা, 5টা কবিতার একটা পেজ ছিল, ওটা অ্যাটাচমেন্ট করে পাঠাই দিয়েছি, পরে ফোকাস করেছি, চাকরি হয়ে গেছে। পরে আবার চাকরি হয়েছিল 22 তারিখে আবার চাকরি হয়েছিল ফেব্রুয়ারিতে, সেখানেও দেখলাম জলটা বলটা করে আমাকে সরাই দিল। সাহিত্য করলে তার আসলে এই সাহিত্য ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নেই, এই টানেই তো আপনার সবাই চলে আসছে। তো আমি আছি, হ্যাঁ একটু ওখানে যাচ্ছি। আমার কথাগুলো আমি শেষ করে মূল প্রোগ্রামে চলে যাবো। আমাকে এই ডায়াসে দেখা যাবে না, তারপরে অন্য একটা গ্রুপ আসবে, আর মঞ্চে আমাদের শিমুল পারভিন, সে আরো কয়েকজন আসবে। তো আমি মূল কথাটা যাবে না, এখানে বলবেন? ঠিক আছে। আমরা ঢাকা সাহিত্য পরিষদ থেকে যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যারা সদস্য আছি বা বিভিন্ন পদে আছি, পদ বড় কথা না, এখানে কাজটা হচ্ছে বড়। আমরা কিছু কাজ করব সাহিত্যিকদের জন্য, সাহিত্যিকদের জন্য আমরা কিছু কাজ করতে চাচ্ছি, এরকম সুযোগ আছে। আমাদের অনুষ্ঠানের একটা পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, আমার অত্যন্ত আদরের ছোট ভাই আল নাহিয়ান খান জয়, ও চলে আসবে, ও আমাদের কিছু আশার বাণী শোনাবে। হ্যাঁ, এখন আমরা প্রথমত ঢাকা সাহিত্য পরিষদের সদস্য যারা আমরা আছি, আমরা এদেরকে একটু প্রায়োরিটি দিব, পাশাপাশি সমস্ত সাহিত্যিকদের প্রতি আমাদের প্রায়োরিটি থাকবে। আমরা স্বপ্ন দেখি যে একটা কার্ড দিব, সবাইকে একটা কার্ড দিব, মানে
হ্যাঁ, কার্ড আছে। কার্ড আছে। এরকম আমাদের বাংলাদেশে আরেকজন বরেণ্য সাহিত্যিক এবং বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ুন কবির ঢালি আমাদের স্পেশাল গেস্ট, তিনি চলে এসেছেন, তাকে অভিনন্দন। দাঁড়িয়ে এদিকে চলে আসেন। আচ্ছা, আমরা এরকম একটা কার্ড দিব সবাইকে। আমার স্বপ্নগুলো আমি এক এক করে বলি, বেশি সময় নেব না। আমার স্বপ্ন মাত্র 3 থেকে 4টা। এই কার্ডটা কিন্তু ফুটো করা, এটা মানে রিজিট কার্ড। এইরকম একটা কার্ড দেবো, কিন্তু এরকম না। কার্ড দেখতে এই কার্ড বানাইতে 30 টাকা না, এটা একটা স্যাম্পল কপি নিয়ে আসছে, ফুটো করা। হ্যাঁ, এরকম কার্ড থাকবে, কিন্তু সেই কার্ডটা, এই কার্ডে কিন্তু কোনো নাই, সিকিউরিটি কোনো লোগো টোগো কিছু নাই, আছে 30 টাকা লাগবে এটা বানাইতে। কিন্তু আমাদের কার্ডটা সিকিউরিটি লোগো থাকবে। আমরা আলাদাভাবে স্পেশালভাবে প্রত্যেকটা সদস্যকে একটা কার্ড দেব, তার নাম, তার ছবি, তার একটা মানে ডিজিটাল একটা আইডি নাম্বার, এখানে আমাদের ওর গোল লোগো থাকবে, আর কারো কাজ থাকবে পিছনে। মেইন কাজ আমরা ভিসা কার্ড ইউজ করি না, আমার পকেটে আছে, বের করার দরকার নেই, মানে ওই কার্ডে টাকা নেই, ওটা বাইক লাগবে। ভিসা কার্ডের পিছনে যেরকম থাকে, দেখবেন যে এখানে বারকোড থাকে না, শুনুন, বারকোড থাকে, তারপরে বিভিন্ন রকম থাকবে আপনার পাসপোর্ট বারকোড। এই বারকোডটা স্ক্যান করলে আপনার ডিটেলস, জীবন বৃত্তান্ত, আপনার বায়োডাটা, আপনার ন্যাশনাল আইডি কার্ড, সমস্ত কিছু কম্পিউটারে অটো লোড নেবে, যে কোনো পিসিতে অটো লোড নেবে। যখন আমরা সদস্যদেরকে একটা সফটওয়্যারের মতো নিয়ে আসবো, লিটন ভাই বা যে কোনো ভাই, আমরা একটা সফটওয়্যার, গুগল সফটওয়্যার দিয়ে দেবো, আপনারা ফিল আপ করে দেবেন, খুব সহজ একটা সফটওয়্যার। ওটা ফিল আপ করে দিলে কিছু জিনিসপত্র, বায়োডাটা বা ওই যে ন্যাশনাল আইডি কার্ডের ছবি টবি, ইমেজ দিয়ে দিলে আমাদের মূল সফটওয়্যারে আমরা ওটা সিনক্রোনাইজ করে নেব। ডাটাগুলো বাংলাদেশের প্রান্ত থেকে যেখানে এসে থাকে পোস্টিং দিলে আমাদের সফটওয়্যার চলে আসবে অটোমেটিকলি, অফলাইনেও আসবে, অনলাইনেও আসবে, যেহেতু ডিজিটাল বাংলাদেশ। তখন এই কার্ড মূলত প্রথম পরিচয় হবে যে এই কার্ডটা হচ্ছে সংগঠনের, আপনি একজন কর্মকর্তা বা সদস্য যাই হোক না কেন, আপনার একটা কার্ড, এটা নর্মাল থিংস, এটা বড় কোনো বিষয় না। হ্যাঁ, এটা সাধারণ বিষয়। কিন্তু মূল কাহিনী, এই কার্ডটা দিয়ে আপনি বাংলাদেশে অন্তত 50টা প্রকাশনীতে আপনি সর্বোচ্চ 50% পর্যন্ত বই কিনতে পারবেন। তার মধ্যে আমাদের একজন প্রকাশক আছেন, বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন প্রকাশক হুমায়ুন কবির ঢালি। আমরা তাকে বলবো যে আপনি, ঢালি ভাই কই আছেন জানি না, ঢালি ভাই আমাদেরকে 60% দিয়ে সম্ভব, বিনা পয়সা দিচ্ছেন, বিনা পয়সা না, এটা হাসার কিছু না, সে কিন্তু 10 টাকায় বই দিচ্ছে। হ্যাঁ, অনিময় প্রকাশ মন্ত্রী ঢালি, সে 10 টাকায় বই দিচ্ছে। মানে একটা বইয়ের দাম হয়তো, এই বইটার দাম 300 টাকা, সে 10 টাকায় বই দেওয়ার ঘোষণা দিচ্ছে। এবং সে প্রত্যন্ত অঞ্চলে, এই আপনার বসেন, প্রত্যন্ত অঞ্চলে তিনি পাঠাগার তৈরি করতেছেন, এবং বিভিন্ন গ্রামের বাচ্চাদেরকে বই দিচ্ছেন। তো আমরা ওনাদের কাছ থেকে 70%, 60%, 40% বই কিনতে পারবো। শুধু উনি না, আমরা 50টা প্রকাশনীর সাথে ইতিমধ্যে আমরা অনলাইনে কথা বলেছি, তারা বলেছে মোস্ট ওয়েলকাম, আমরা 50% দেবো। কোনো ক্ষেত্রে হয়তো বিদেশের বইগুলো 10%, 5% হতে পারে, 5% থেকে 50% এরকম একটা ছাড় ওই কার্ড দিয়ে আমরা বই কিনতে পারবো। এটা গেল বই কিনা। এরপরে এই কার্ড দিয়ে আপনি যখন, এই কার্ড তো মানি ব্যাগে থাকবে, তাই না? আপনি যখন বিদেশে যাবেন সাংবাদিক হিসেবে বা অন্য কোনো কাজ করার জন্য, আমাদের লিটন ভাই আছেন সাংবাদিক, ওই কার্ডটা পাস করলে আপনি ভিসা পাওয়ার জন্য সুবিধা হবে। আমাকে জানাবেন যে আমি অমুক কান্ট্রিতে যাব, আমরা আমাদের অফিসিয়ালি আমরা ওই দূতাবাসকে আমরা মেল করে দেবো যে এই নাম্বারের লোকটা বিদেশে যাবে। ইতিমধ্যে কিন্তু পেয়েছে একজন। আমার সাকসেস স্টোরি এটাই। কলকাতা থেকে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা কলকাতার হাইকমিশনে, ইন্ডিয়া বাংলাদেশের যে সাবান ভাই আছে তাকে, এবং ঢাকা যে কলকাতার হাইকমিশন এবং বাংলাদেশ হাইকমিশন, এখানে আমি মেল পাঠানোর পরে তার ভিসা হয়েছে। পাসপোর্ট আসতে আটকা ছিল, পাসপোর্ট ছেড়ে দিয়েছে, ভিসা হয়েছে, কিন্তু উনি আসতে পারেনি ওনার পার্সোনাল একটা কারণে। হ্যাঁ,
ওইখানে যখন আপনি শো করবেন তখন আপনার ডিটেলস চলে আসবে। আচ্ছা, এবার এরকম একটা শাড়ি কিনতে যাবে আমাদের শিমুল পারবেন, আমরা 20-25টা দোকানের সাথে কথা বলছি, 14টা দোকান আমার সাথে চুক্তি করার জন্য কথা, মানে ফাইনাল কথা বলছে যে আমরা চুক্তি করবো, ভালো একটা কাজ, আপনারা ডিটেলস রাইট আপ নিয়ে আসেন স্ট্যাম্পে। সেক্ষেত্রে আপনি যদি একটা শাড়ি কিনতে যান যে কোনো ব্র্যান্ডের, যেমন শাড়ির ব্র্যান্ড বলতে তো আমরা বুঝি যে মনোরুখো, তারপরে টাঙ্গাইল শাড়ি, শাড়ি কুটি, তারপর আর একটা বসুন্ধরার জন্য কি কি আছে, মানে এরকম আমরা লিস্ট দিয়ে দেবো। এই সমস্ত জায়গায় যখন আপনি এই কার্ডটা যখন শো করবেন তখন তারা 20% ফ্ল্যাট ডিসকাউন্ট দেবে। হ্যাঁ, খারাপ কিছু? 3,000 টাকা থেকে একটা শাড়ি কিনতে যদি 20% ডিসকাউন্ট পাওয়া যায়, তারা আমাকে 14টা দোকান ইনিশিয়াল করছে 20%, আমি চাচ্ছি বেশি নেওয়া যায় কিনা। আচ্ছা, এবার এই কার্ডটা তো আপনার পকেটে আছে, এরকম কার্ড দিয়ে জাদু দেখাবে শাহানি রাজীব চলে এসেছে, এই ওনার জাদুতে এই কার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখবেন যে কিভাবে সাদা কাগজ দিয়ে টাকা বানায়। আপনি সুপার শপে যখন যাবেন, বড় কোনো দোকানে যখন যাবেন, স্বপ্ন আছে না শিমুল, স্বপ্ন তো বাংলাদেশের অনেক বড় একটা চেইন শপ, স্বপ্নে যখন যাবেন বা বসুন্ধরায় মোস্তফাতে যখন যাবেন, আগরায় যখন যাবেন, এই কার্ডটা শো করবেন, আগরার সাথে স্বপ্নের সাথে আমাদের অলরেডি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। তারা বলছে যে কাঁচা বাজার করলে 10%, মাছ কিনলে 10%, আর অন্য এক্সেপ্টে গ্রোসারি কিনলে 10 থেকে মানে 10 থেকে 20 এর মধ্যে থাকবে। তাহলে কি লাভ হবে না? একটা কার্ডে আমি ওখানে যে আমি শো করতে পারি, একটা আইসক্রিম কিনলাম 200 টাকা দেয়, ওখানে আমি 20 টাকা আমি ফ্রি পাইলাম, লস কি? লস তো নেই, তাই না? তারপরে এই যে এরকম ড্রেস কিনবেন, পাঞ্জাবি কিনবেন, প্যান্ট কিনবেন, আমরা এক্সটিসির সাথে কথা বলছি, রঙের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, রঙের যে মালিক দাদার সাথে চুক্তি হয়ে গেছে। সে বলছে যে ফ্ল্যাট 20% একেবারে আমরা দিতে পারবো, রঙের পাঞ্জাবি তো ভালো, তারপরে যে 20% পাই, সমস্যা নেই। এক্সটিসির একটা শাড়ির দাম 3,000 টাকা, এই কোটিটার দাম ধরেন আছে, এটার দাম 200 টাকা যদিও, কিন্তু এটা এরকম আছে 3,000-4,000 টাকা। এখন এই কোটি কিনতে গেলে যে যখন কোটি কিনতে যাবে তখন দেখা যাবে যে 20%, 30%, 40% ডিসকাউন্ট পাবে। তাহলে কি আমরা কি এই কবি সাহিত্যিকদেরকে আমরা উৎসাহিত করলাম না একটা কাজের মাধ্যমে, একটা সংগঠনের মাধ্যমে? এবার মূল কথা আসি, এই কাজটা কিছু না, কাজটা এত সময় যেটা বললাম এটা স্বপ্ন, স্বপ্ন দেখাটা খুব কঠিন, বাস্তবায়ন করা, স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন। কিন্তু আমার জীবনে আমি অনেক কঠিনকে বাস্তবায়ন করে দেখছি ভাই, অনেক কঠিনকে আমি সহজ করে ফেলছি অলরেডি, আমার এরকম অনেক অ্যাচিভমেন্ট আছে। এটা হয়ে যাবে ইনশাআল্লাহ, ধরে নেন সবাই বলেন আমিন। দেখছেন ঠিক আছে, বলছিস আমি বলছি। বলছিস? হ্যাঁ। আচ্ছা, মেইন যে কাজটা, এইগুলো এত সময় যেটা বললাম এটা হচ্ছে প্রযুক্তিগত বিষয়। আমাদের সবাই চলে আসতেছে, ভালো লাগতেছে, আমাদের জীবনে চলে আসতেছে। আমাদের অনুষ্ঠানে চলে এসেছে, আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি, দেশের বরেণ্য বাচিক শিল্পী এবং মিডিয়া ব্যক্তিত্ব, বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর শাহাদাত হোসেন নিপু। চলে আসেন মঞ্চে। আমাদের আরেকজন বরেণ্য একজন মানুষ চলে এসেছেন, রেনা পারবেন, আপনার চলে এসেছেন সামনে, এক এক করে সবাই চলে আসবে, ভালো লাগতেছে। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম, সময় বেশি নেব না, মেইন যে কাজটা, একটু এই কথাটা একটু খেয়াল করে শুনেন। বুঝি ব্যাপার, এক কাপ চা হলে মনে ভালো হতো, আমার কথা সরে যাচ্ছে, এক কাপ চা একটু দেখো ম্যানেজ করা যায় কিনা। সবাইকে সবাইকে এক একটা করে চার ব্যবস্থা করবে। মেইন যে কথাটা সেটা হচ্ছে, আমাদের সাহিত্যিকরা মূলত একটা সময় না খেয়ে মারা যায়। সাহিত্যিকরা ঘরের ভালোবাসা পায় না, বউয়ের ভালোবাসা পায় না, বাইরের মানুষের ভালোবাসা পায়, কিন্তু সাহিত্যিকরা না খেয়ে মারা যায়, বিনা চিকিৎসা মারা যায়, যায় কিনা? আমাদের ইতিমধ্যে অনেক বড় বড় গুণী কবি সাহিত্যিকগণ তারা হসপিটালে ভর্তি এবং গভর্নমেন্টের কাছেও হাত পাততে হচ্ছে না। আমরা চেষ্টা করবো এই সংগঠনে আমরা 100 লোক যদি 10 টাকা করে দিই, আমি অসুস্থ হলে হসপিটালে নিতে পারি, শুনতে হবে
মঞ্চে চলে আসেন আমাদের নিরু ভাই চলে আসেন, আর আপনার রেনা ভাই চলে আসেন মঞ্চে, চলে আসেন মঞ্চে আসবেন আমাদের রেনা আপা এবং নিরু ভাই, খালি খালি লাগতেছিল, চলে আসেন। আর আমরা আরো কয়েকজন একটু পরে দেখে নেবো, সে আলাদা একটা সেগমেন্ট আমাদের আছে। তো এখন দেখেন ভালো লাগতেছে, একজন হলুদের সাথে ম্যাচিং রেনা আপার সাথে আমার ম্যাচিং হয়েছে পাড়ের সাথে আমার। আর হ্যাঁ হ্যাঁ, আপনার মনের মিলটা বসে আছে। আর আপাকে মনে হচ্ছে যে আপা আমার বয়সে ছোট, তাই না? আসলে কিন্তু বয়সে ছোট, মানে বয়সে না, মনের দিক থেকে আমার তো ছোট, 16 বছরের, মানে আমার ভাই বোন তো, মা অভিমান আমাদের বহুত হয়। আর আমি সেই ছোটবেলা থেকে এত ঠিক বয়স থেকে আমি বিকিনিতে এই আমার এই লোকটাকে দেখে আসছি, আমার গুরু, ওনাকে আমি গুরু ডাকি, ডক্টর শারদুল ইপু। সেই ছোটবেলা থেকে ওনাকে দেখে আসছি টিভিতে, তখনও যে চেহারা দেখছি এখনো সেই চেহারা, বুঝি না যে না বেশি না। বলেন তো সেভাবে বলেন তো যে ওনার চেহারা কোনো পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে? হয় না, ওই ভিডিও ভাই বলতেছে এই দেখছেন, মানে সেটাই, হ্যাঁ যেভাবে আসবে আলাদা একটা সেগমেন্ট আছে। তো আমরা করে এই সংগঠনে ঢাকা সাহিত্য পরিষদে যারা থাকবো, আমরা দুস্থ অসুস্থ কবি সাহিত্যিকদেরকে মিঠু ভাই সাহিত্য করা যাবে না, আমরা সাহিত্য করা যাবে না, শুনেন এটা শুনতে হবে, কারণ লেকচার কিন্তু আর দিতে পারবে না, টিভিতে খবর একবারে দেখায়, ও না এখন বোধহয় রিলে করে, কিন্তু রিলে করার সুযোগ নেই। আমরা যারা দুস্থ কবি সাহিত্যিক যারা আছি, যারা অসুস্থ দুস্থ গরিব, আমার মতো এতিম, চাকরি নাই, হসপিটাল ভর্তি হয়েছে, টাকা নাই, ট্রিটমেন্ট করতে পারতেছে না, সবার পাশে আমরা দাঁড়াবো, পারবো না? আমার সংগঠনে প্রায় 200 সদস্য। আমরা যদি জানি যে কোনো একজন লেখক, সে আমাদের সংগঠনের হতে পারে, আবার বাইরেও হতে পারে। ধরেন যে আব্দুল করিম, হ্যাঁ আব্দুল করিম নামে একজন লেখক আছেন, তিনি অসুস্থ, হসপিটালে ভর্তি, তিনি ট্রিটমেন্টের টাকা পাচ্ছেন না, এরকম নিউজ আসে না মাঝে মাঝে, সেগুলো এরকম নিউজ করবো না মাঝে মাঝে টিভিতে। হ্যাঁ, আমরা 200 জন যদি 10 টাকা করে দিই, তাহলে কত হবে? 2000 টাকা। 200 জন যদি 100 টাকা করে দিই, কত হবে? 20,000 টাকা। দিলাম, আমরা এক মাসে 100 টাকা করে দিয়ে কোনো ব্যাপার না, আমরা সবাই 100 টাকা করে দিয়ে 20,000 টাকা দিয়ে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে, বা আমরা ওই যে নিরুভাইকে নিয়ে আমরা চলে গেলাম ওই আব্দুল করিমের কাছে, যে ভাই এই 20,000 টাকা তোমাকে দিলাম, তুমি অ্যাকাউন্টে জমা করে নাও, বা তোমার ওষুধ কিনে নাও, বা তোমার ট্রিটমেন্ট করো, আমাদের ফটো মেনশন লাগবে না, ওইটা আমার দেখাবো, ছবি টবি দিয়ে ফেস করবো, ওটা দরকার নেই। তাহলে কি ওটা কোনো উপকার হলো না? 200 জন লোক যদি 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিতে পারি, এরকম অসম্ভব কিছু। আমি চাচ্ছি, আমার স্বপ্নটা ওটাই যে একজন